আজকের বিষয় রিজার্ভ হ্যাকিং না লোপাট। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ। মাঝখানে আছেন ডক্টর আহমদ আল কবির, সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক লিমিটেড, এবং ওই প্রান্তে আছেন সুমন আহমেদ সাবির, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও চেয়ারম্যান বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। জয় দিয়ে বিশ্ব টি-20 মিশন শুরু বাংলাদেশে। টান টান উত্তেজনার ম্যাচে নেদারল্যান্ডসকে 8 রানে হারালো টাইগাররা। কক্সবাজার সমুদ্র সৈকতে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। নিখোঁজের 8 ঘন্টা পর 2 ক্রুর লাশ উদ্ধার, আহত আরেক পাইলট চিকিৎসাধীন। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থী অপহরণ করে হত্যার দায়ে 6 জনের ফাঁসির আদেশ। রংপুরে তরুণী হত্যার দায়ে ভাইসহ 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। দেশের বাইরে থেকেই হ্যাক হয়েছে রিজার্ভের অর্থ, দাবি কেন্দ্রীয় ব্যাংকের। যাচাই বাছাইয়ের আগেই দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য না করার পরামর্শ বিশ্লেষকদের। এবং পাবলিক পরীক্ষা A+-এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, বলছেন শিক্ষাবিদরা। প্রত্যাশার চাপে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশ। আপনাকে যে এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা, যেটা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে আপনি লোপাট বলেন, হ্যাক বলেন, যেটাই বলেন না কেন, হয়ে গেছে 10 কোটি। এর মধ্যে শ্রীলঙ্কা, যে আজকে প্রেস ব্রিফিং করে জানিয়েছে, শ্রীলঙ্কায় যেটা গিয়েছিল সেই টাকাটা উদ্ধার করা হয়েছে $2 কোটি মতো। বাকি টাকা এখনও তারা খুঁজছে। তো এখন বলা হচ্ছে সুইফট নীতিমালা না মানার কারণে এই ঘটনা ঘটেছে, অথবা ওই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের এখান থেকে হ্যাকড হয়েছে, এই ধরনের কোনো ঘটনা নয়। একটু আপনি কি বলবেন বাংলাদেশ ব্যাংকের কোন নিয়মে কিভাবে এই সুইফট নীতিমালাটা অনুসরণ করা হয়? বাংলাদেশ ব্যাংকে আমি 15 বছর আগে ছিলাম, তো কাজেই এখন কি ঘটেছে সেটা বলতে পারবো না, কিন্তু নিয়মকানুনগুলো বলতে পারবো। নিয়মকানুনগুলো পৃথিবীর প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেরও যে রিজার্ভ থাকে, এক্সট্রা মানি থাকে, সেটা হয় বাইরে বন্ড টন্ডাতে ইউজ করা হয়, অথবা ফেডারেল রিজার্ভে জমা রাখা হয়। এবং পদ্ধতিও মোটামুটিভাবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতোই। একাধিক, সম্ভবত 3 জন আলাদা আলাদা কোড থাকে, সেপারেট কম্পিউটার, ওইগুলো থেকে করা হয়, এবং সুইফট ইউজ করা হয় মেসেজিংয়ের জন্য। তো এটাই চলে আসছে, এবং এই পর্যন্ত যেহেতু কোনো কিছু ঘটেনি, আর এবারকার ব্যাপারে যেহেতু বাংলাদেশ ব্যাংক এখনও কোনো পরিষ্কার করে বক্তব্য দেননি, সেই জন্য কী ঘটেছে সেটা বোঝা মুশকিল হবে। তবে যেটা ঘটেছে বলে আমরা বিভিন্ন নিউজ এজেন্সি এবং এগুলো থেকে যেগুলো আমরা পেয়েছি, সেটা হলো যে টাকা ছিল সেটা যারাই করেছে খুব চিন্তা ভাবনা করে করেছে তারা, এবং সুনিপুণভাবে ছুটির দিন দেখে, যেমন শুক্র, শনি, রবি, এগুলো দেখে করেছে। এবং এখান থেকে টাকা গেছে, মানে এখান থেকে যে কতগুলো অ্যাডভাইস গেছে এটা শোনা যায়, কিন্তু সেই অ্যাডভাইসগুলো জেনুইন কিনা এটা নিয়ে তর্ক থেকেই যাবে, কারণ বাংলাদেশ ব্যাংক কোনো কনফার্মেশন দেয়নি। অ্যাডভাইস গেলেও কনফার্মেশন দেওয়ার নিয়ম আছে, সেটা মানা। রিজার্ভ সেটা খেয়াল করে তারাও কিন্তু কনফার্মেশন চেয়েছে, পায়নি, কিন্তু তার আগেই 4টা না কয়টা অ্যাডভাইস পেমেন্ট হয়ে গেছে। সেটি বলা যেতে পারে তাদের অসতর্কতাই বলবো, বা ভুল না বলে বলবো যে হ্যাঁ, অসতর্কতার জন্য হয়তো হয়ে গেছে। বাকিগুলো কিন্তু তারা স্টপ করেছে, তার মানে যে 4টাও তারা স্টপ করা উচিত ছিল বলে বাংলাদেশ ব্যাংক হয়তো এটাই বলবে। আরেকটি বিষয়, যে বাংলাদেশ ব্যাংক কোনো তথ্য না দিলেও তারা যে বসেছিল সেটাও মনে হচ্ছে না। তারা লোক পাঠিয়েছে শ্রীলঙ্কাতে, লোক পাঠিয়েছে ফিলিপিন্সে। শ্রীলঙ্কার টাকাটা তারা ফেরত পেয়েছে, আমাদের 200 কোটি টাকার মতো হবে। আর 600 কোটি টাকা, 800 কোটি টাকা সেটা রয়ে গেছে আপনার, না মোট হবে 800 কোটি টাকা। তাতে 800 কোটি টাকা, আর 600 কোটি টাকা সেটি ফিলিপিন্সে। তো আমরা এটাকে ভালো একটা প্রগ্রেস মনে করি, যে এটি কিন্তু আইডেন্টিফাই করা গেছে। অবশ্য যতদূর আমরা জানতে পেরেছি, বিশ্ব ব্যাংকের
প্রসিডিউর এই অনুযায়ী কাজ করার ব্যাপারে বাংলাদেশ টিমকে তারা সহায়তা করেছে এবং ফিলিপিন্সে একজন চীনা ফিলিপিনো কাজটি করেছে বলে আইডেন্টিফাইড এবং টাকাটা কোথায় কোথায় গেছে তাও আইডেন্টিফাইড এবং ওখানকার কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ওই টাকাটা কিন্তু যা শুনেছি আমরা যে ওটাকে স্থিতিবস্থা মানে ওখান থেকে আর চলে যাবে না, আটকে রাখা হয়েছে। তো এটা একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি যে পরে বের হবে কি, কিন্তু মূল ব্যাপারটা আসল কথা টাকাটা আমাদের টাকাটা পেলে তারপর বের করতে হবে যে কে কেন হলো। তো টাকাটার ব্যাপারে একটা ব্যবস্থা হয়েছে এবং এই টাকাটা আজ হোক কাল হোক আসবে ফিলিপিন্সের, এ হলো টাকা ব্যাপারে। আর ঘটলো কি করে এই ব্যাপারে খুব এখন বলা খুবই মুশকিল। এইটুকুন তো বলাই যায় যে এখান থেকে অ্যাডভাইস যখন গেছে তখন উইথ কোড গেছে, তাহলে কোডটা হ্যাকড হয়েছে, মানে কীভাবে হ্যাকড হয়েছে, কারা করেছে বা যারা জড়িত ছিল কিনা। তবে জড়িত থাকার ব্যাপারে যেটা আমি শুনেছি যে, এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে এরা বাংলাদেশ ব্যাংকে জড়িত নাই, সেটার ভিত্তি যতদূর আমরা শুনেছি যে একজন আইটি এক্সপার্ট বিদেশি বিশ্ব ব্যাংকের তাকে নিয়োগ করা হয়েছিল এখানে, তিনি কাজ করেছেন এর মধ্যে এবং তিনি বলেছেন যে না, এখান থেকে ইচ্ছা করে ওই মেসেজ কেউ পাঠায়নি, তার মানে সংশ্লিষ্টতা নাই। আর কিভাবে গেল সেটা আরও ফার্দার ইনকোয়ারি দরকার, ওই পর্যায়ে এখনো পৌঁছে নাই, এটাই আমরা যত জানতে পেরেছি। আপনি আমাকে বলবেন যে যেটা বলা হচ্ছে, যেমন উনি যেটা বললেন যে এখান থেকে যায়নি বা এখান থেকে কেউ ইয়া করেনি, তাহলে টাকাটা অ্যাডভাইস গেছে 5টা ইয়ার হয়ে গেছে, তাহলে এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ফাঁকটা কোথায়? না, আমি তো এটার সাথে শ্রদ্ধা ইব্রাহিম খালেদ সাহেব যেগুলো বলছেন এটাতে আমার সার্বিকভাবে কোনো দ্বিমত নাই, কিন্তু একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এটা তো এক জায়গায় ব্রেক হয়েছে, সিস্টেমস ব্রেক হয়েছে, এবং সিস্টেম ব্রেকটা এখন যেহেতু ইউএস যে নিউ ইয়র্কের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা তারা বলতেছে যেটা যে তাদের ওই এন্ডে এটা হয় নাই, এই ব্রেকটা হয় নাই, সিস্টেমসের মধ্যে কোনো ব্রেক হয় নাই, তখন যে আরেকটা এন্ড হলো বাংলাদেশের এন্ড। বাংলাদেশের এন্ড থেকে এখনো পর্যন্ত কোনো ওই সিস্টেমসের ব্রেক, ওনা বলতেছে যে ফল্ট সিস্টেমসের ব্রেক যদি হয়ে থাকে কোনো এটা কিন্তু কেউই এখনো কোনো, কারণ এটা এমনিতে কেউ বলারও সুযোগ নাই এই মুহূর্তে যে আরবিট্রারিলি যে কিভাবে ব্রেক হয়েছে, বা কিন্তু সন্দেহর খাতায় যেটা যে কতগুলো অপশন আছে, একটা অপশন হচ্ছে ভেরি ক্লিয়ারলি যেটা হলো যে যদি আমি একেবারে এক্সট্রিম কতগুলো বলতেছি অপশনস, দিজ আর নট মাই সাজেশনস অর এনিথিং, আমি যেটা বলি একটা অপশন হলো যে বাংলাদেশ ব্যাংকের যদি কোনো স্টাফ বা কোনো রাজনীতি কেউ যদি এটাতে ইনভলভ থাকে, কোনো ইনভেস্টিগেশনে পাওয়া যায় এবং তারা যদি কোড শেয়ারিং বা এই জাতীয় কাজকর্ম করে, এটা একটা হইতে পারে। দ্বিতীয় আরেকটা জিনিস হইতে পারে যে বাংলাদেশ ব্যাংকের যে সিকিউরিটি সিস্টেম এটাকে ব্রেক করে কেউ না কেউ এটা কোডগুলোকে তারা হস্তগত করছে এবং এটাকে প্রপার যে হ্যাকিং হইতে বলতে পারি আমরা, করে তারা এই কোডগুলো হস্ত করছে এবং বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকেই বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করে, স্ট্যান্ডার্ড নিয়ম নীতিমালা করে স্বল্প সময়ের মধ্যে এই কাজটা করছে। আর তৃতীয় যে জিনিসটা হইতে পারে, এটা হইতে পারে যেটা হলো যে এই দুইটা ছাড়াও যদি কোনো ওই এন্ডে যদি কিছু হয়ে থাকে, একেবারেই এইখানে না, হয়তো থার্ড কান্ট্রি থেকেও কেউ কোনোভাবে যে কোনো তরফ থেকে, এটা ইউএস এন্ডের থেকে হইতে পারে, বাংলাদেশ এন্ড থেকেও এই তথ্যগুলার যে সিকিউর কোডসগুলোকে সংগ্রহ করে সিস্টেমসের মধ্যে যারা ওয়াকিফাল তারাই কিন্তু এটা ঘটাতে পারে। এই তিনটে অপশনই আমাদের সামনে আছে এবং এইটা কোনোটাই তদন্ত ছাড়া। প্রথম কথা হইলো, আমার কথা হইলো ফেব্রুয়ারি 4 বা 5 তারিখে পুরা ঘটনাটা ঘটলো। আমাদের কিন্তু আমরা দেশবাসী এটা জানার দাবি রাখি, আমরা যারা এটা নিয়ে কনসার্ন বা সাধারণ মানুষ যারা কনসার্ন, তাদেরকে তথ্য জানাতে হবে। এখানে তথ্য গোপন রাখার কোনো সুযোগ নাই, ক্লিয়ার স্টেটমেন্ট থাকা উচিত, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যতটুকু জানা গেছে, এবং যেটা জানা যায় নাই সেটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত। তদন্ত দুই ধরনের হবে, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ইন্টারনাল তদন্ত করবেন বা অর্থ মন্ত্রণালয় তার নিজস্ব, কিন্তু আমার মতে ব্যক্তিগত মত হচ্ছে এই নিজস্ব তদন্তের বাইরেও এই পার্টিকুলার ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস, ইট ইজ নট সামথিং খুবই ছোটো কোনো ঘটনা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল টিম দিয়ে, দেশি বিদেশি টিম দিয়ে, এখানে যদি অন্য কারো সাহায্য নিতে হয়, টেকনিক্যাল রিসোর্স পিপুলদের সাহায্য নিয়েও
এটাকে একটা কমপ্লিট ইনভেস্টিগেশন একদিনে শুরু হওয়া উচিত, কারণ অনেক তথ্যই হয়তো এর মধ্যে চলে যেতে পারে। আমি বলবো যে এটা সাথে সাথেই অ্যাকশন। ফেব্রুয়ারিতে যাওয়া ঘটনা আমরা মার্চের এক মাস হয়ে গেছে, আমরা এতদিন দেরি করে এটা ইনভেস্টিগেশন শুরু করলে অনেক কিছুরই এভিডেন্স হয়তো নষ্ট হওয়ার সুযোগ আছে, কারণ এটাতে কোনো যেহেতু হয়েছে। আর আমাদের সিস্টেমকেও দেখতে, কারণ এই ইনভেস্টিগেশনটা এই জন্যও প্রয়োজন আরও বেশি যে আমাদের সিস্টেমসের এন্ডে যদি আমি যে 3টে অপশন বললাম, আমাদের এন্ডে যদি কোনোভাবে ব্রেক করে আইদার বাই যে 2টা অপশন, তবে অবশ্যই আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশনে যেতে হবে এবং এইটাতে মানে এটার জন্য কাজ করতে হবে। এতে আমাদের কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। এইখানে ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন টিম দিয়ে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটরস দিয়ে, এখানে পুলিশি ইনভেস্টিগেশন আমি বলছি না, এটা অ্যান্টি করাপশনের ইনভেস্টিগেশন আমি বলছি না, আমি বলছি প্রফেশনাল টেকনিক্যাল লোক দিয়ে এটাকে ইনভেস্টিগেট করা উচিত, দ্বারা এই পুরো সিস্টেম সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন এবং দেশে বিদেশ থেকে হয়তো লোকজন হায়ার করে এটাকে জানা উচিত। এই জন্যই যে ফিউচারে যেন আমাদের এই বিষয়টাও জানা উচিত, ফিউচারে যেন এইসব ঘটনা না ঘটে এ ব্যাপারে আমাদের অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, শামীম ভাই বলবেন একটু আপনার কি বলছে? আসলে এখানে যেহেতু টাকাটা চলে গেছে, এখন আমি আসলে অনেকের কাছে 3টা এর কথা বলছি। একটা হচ্ছে অজ্ঞতা, হয়তো আমরা জানি না আসলে কীভাবে এই সিস্টেম ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে অবহেলা, আর আরেকটা হচ্ছে অসততা, আমাদের নিজেদের কেউ ইনভলভ আছে কিনা এর ভেতরে। সেটা হচ্ছে সবচেয়ে সহজ, যে আমাদের কেউ ইনভলভ হলে পারে দেশের এখানকার কেউ খুব সহজে এটা করা সম্ভব। আর আরেকটা যেটা হ্যাকিং, আপনি বলেন যে সম্ভব, 3টা লোক মিনিমাম, উনি যখন ছিলেন তখন 3টা হতো মোটামুটিভাবে, এইভাবেই হয় 3 বা 4 জন, তারপরে হয়তো সুপারভাইজার একজন থাকেন। তো পুরো জিনিসের তার মানে হলো যে এই 3 জন এক হতে পারে, অথবা একজন বাকি 2 জনেরটা জানতে পারে, এরকম হতে পারে, বা 2 জন মিলে জানে তৃতীয় তারাও হতে পারে। মানে অপশনগুলো কিন্তু এই যে কোডের যে যদি আমাদের এন্ড থেকে যদি এটা হয়, তাহলে কিন্তু এই কোডগুলো জানার কিন্তু এক ব্যক্তির হতে পারে, 2 ব্যক্তির হতে পারে, 3 জন বা 4 জন সম্মিলিতভাবে হতে পারে। এক্স্যাক্টলি। আমরা যদি একটা জিনিস ধরে নেই যে ধরেন ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা বলছে না তাদের সিস্টেমে কোনো কিছু হয়নি, ধরে নেই যদি এটা ঠিক, তাহলে এখন যদি ধরে নেই যে আমাদের কেউ আসলে ইন্টারন্যাশনালি কাজটা করেনি, তাহলে কীভাবে ঘটেছে ঘটনাটা? তাহলে যেটা করতে পারে যে সেখানে এই হ্যাকিংয়ের প্রশ্নটা আসে, যে আমাদের এই যে কম্পিউটার সিস্টেম ব্যবহার করে এই ট্রানজ্যাকশন করা হয় সেগুলো কতটা নিরাপদ, সেগুলো ইন্টারনেট কানেক্টেড কিনা, সেগুলো কী ধরনের অ্যাপ্লিকেশন সেখানে চলছে। সাধারণত যেটা হয়, একটা স্ট্যাটিস্টিক যদি বলি, যে ইভেন আমেরিকাতে দেখা যায় যে প্রায় 70% পিসি কোনো না কোনোভাবে অ্যাডওয়্যার বা ম্যালওয়্যার ইনফেক্টেড। এবং আমাদের দেশে এটা আরো বেশি, কারণ আমরা অনেক বেশি জানি না, আমরা অনেক বেশি জানি না, এবং যে সাইবার ক্রাইমগুলো যেগুলো হয়, অধিকাংশ যেটা হয়, সবাই যেটা চেষ্টা করে নিজের দেশের কিছু করতে চায় না। চাইনিজ হ্যাকার যদি চেষ্টা করে, সে বাংলাদেশ বা অন্য কোনো দেশে একটা পিসি ব্যবহার করে হয়তো থার্ড একটা দেশের একটা জায়গায় একটা ক্রাইম করবে, যাতে জিনিসটা ধরাটা অনেক বেশি জটিল হয়ে যায়। তো ওই যে টার্মিনালগুলো ব্যবহার করে এই ট্রানজ্যাকশনগুলো করা হতো, এই টার্মিনালগুলো কি কোনোভাবে এফেক্টেড কিনা, এখানে কোনো মালওয়্যার বা অ্যাডওয়্যার বা কোনো কিছু ইনফেক্টেড ছিল কিনা, বা কোনো ট্রোজান সফটওয়্যার ইনফেক্ট করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করা সম্ভব। সাধারণত হ্যাকিংয়ের ঘটনাগুলো এভাবে ঘটে থাকে। তো সেরকম কিছু যদি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের এই ব্যবহারকারীদের হয়তো তারা টেরি পাননি, তাদের ইনফরমেশন নিয়ে একটা যে সময়টা বিশেষ একটা সময়ে তারা এই ট্রানজ্যাকশনগুলো করে ফেলেছে, এটা করতে পারে। তবে আরেকটা জিনিস, আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই জাতীয় সাইবার ক্রাইমের ক্ষেত্রে দেখা যায় প্রায় 70% কিন্তু দেখা যায় যে ইন্টারনাল কেউ না কেউ ইনভলভ থাকে। এটা হচ্ছে এখানে আছে কিনা বলা যাবে না, এখানে পুরোপুরি বাইরে থেকে হতে পারে, এখানে কেউ ইনভলভ থাকতে পারে। এই পুরোটাই আসলে তদন্ত সাপেক্ষ, যারা তদন্ত করছেন বা করবেন তারা এটা আসলে ভালো বলতে পারবেন। কিন্তু এইগুলো হচ্ছে প্রবাবিলিটি, এর বাইরে অন্য কিছু আসলে ঘটেছে বলে মনে হয় না। আবার এটাও ঠিক যে ফেডারেলিজম যতই দাবি করুক, এমন কোনো সিস্টেম নাই যেটা আসলে হ্যাকেবল না। কাজে ওখানে থেকে যে কিছু ঘটেনি সেটাও একেবারে জোর গলায় বলা যায় না, সেটাও একটা তদন্ত সাপেক্ষ বিষয়। না, ওইখানে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে ফেডারেল সিস্টেমে যদি ওনারা যদি 5টা, আমাদের যদি যে আমাদের 35টা যদি অ্যাডভাইস যায়, যেটা আমি পত্রিকার থেকে খবর, 35টা অ্যাডভাইস যাওয়ার পরে ওরা যখন অথেন্টিকেশনের জন্য পাঠালো, তারাই পাঠালো যে 35টা সাসপিশিয়াস, কারণ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে তো যাওয়ার কথা না, একটা অন্য একটা পার্টিকুলার কান্ট্রির দিকে যাচ্ছে।
অতএব তারা এটাকে অথেন্টিকেশন মেসেজ দিল যে অথেন্টিকেট করো এটা এই মেসেজগুলো কারেক্ট কিনা। কোনো রেসপন্সের অপেক্ষা না করে তারা যদি 5টা দেয়, এটার জন্য দে আর আনসারেবল টু দ্যাট। এবং তারা তাদের সিস্টেম ব্রেক করে নাই, নো ডাউট। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ। অথেন্টিকেশনের প্রসেস কমপ্লিট হওয়ার আগে আগে কি করে ইউ ক্যানট পে এনিওয়ান, সো দ্যাটস এগেইন। কিন্তু এটাতে কোনো টাইম বার ছিল কিনা আমাদেরকে আমরা ওইটা জানি না। বাংলাদেশ ব্যাংক এবং ওনাদের সাথে যে এগ্রিমেন্ট আছে, আই ডোন্ট নো দ্যাট এটাতে কোনো টাইম বার আছে কিনা যে আমাদেরকে 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার আমার মধ্যে তাদের সাথে চুক্তির এর ব্যাপারটা আছে চুক্তির কিনা, ব্যাপার আছে যে না কিনা। আমি অ্যাডভাইস দেওয়া হলে যে 4টা অ্যাডভাইস আমি তাৎক্ষণিকভাবে যদি হয় তা আমি তাৎক্ষণিকভাবে দিয়ে বা দিতে এই পারি। পরিমাণ টাকা আমি করতে পারি, এইগুলা ডিটেইলস নিডস টু বি। এবং এইটা হয়তো মাননীয় অর্থমন্ত্রী সাহেব যেটা মহোদয় যেটা বলছেন, যেটা হলো যে তাদের এন্ডে, আমার মনে হয় এই কথার থেকেই উনি বলতেছেন, যেটা হলো যে তাদের এন্ডে যদি এই অ্যাডভাইসটা আসার কথা না, তাদের এন্ডে যে অ্যাডভাইসটা আসছে, যে অথেন্টিকেশনের মেসেজ যেটা আসছে, এটা যেহেতু এই দিক থেকে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমরা কনফার্ম করি নাই, আমরা নিগেট করছি, তবে এই জন্যই অর্থাৎ তাদের দিকেও ফল্ট অত্যন্ত পরিষ্কার এবং তারা এটার জন্য আনসারেবল হবে এবং এইটাতে লিগেলি তারা হয়তো লায়াবল হবে। এইটা একটা। অন্যদিকে আমি জিনিসটা বলবো যেটা হলো যে বাংলাদেশ ব্যাংক, যেটা ইব্রাহিম খালেদ সাহেব যেটা বলছেন, যেটা বাংলাদেশ ব্যাংক একটা জিনিস তো ভালো করছে, ইমিডিয়েটলি তারা দে হ্যাভ স্টার্টেড প্রসেসিং। শ্রীলঙ্কা থেকে উদ্ধার হয়েছে প্রায় $20 মিলিয়ন। না, কিন্তু ফিলিপিন্সের অবস্থাটা সম্পর্কে এখনো পরিষ্কার না। ফিলিপিন্সে যেটা যে 81 মিলিয়ন যেটা ডলার, এই 81 মিলিয়ন ডলারের কিন্তু অবস্থাটা পরিষ্কার না, এই জন্য যে মানুষের মনে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে খবর আসতেছে। কেউ কেউ বলতেছে এটা ট্রেস করা হয়েছে, আবার ইন্টারন্যাশনাল নিউজ পেপার যেগুলোর থেকে আমরা যা পেপার ক্লিপিং যেগুলো আমি সংগ্রহ করছি দেখছি, সেইখানে দেখছি যেটা হচ্ছে যে এই 81 মিলিয়ন সম্পর্কে যে অনেকগুলো হাত বদল হয়েছে এবং হাত বদল হয়ে কোন জায়গায় আছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। একজনের একটা অ্যাকাউন্টে গেছে, এগুলোতে অ্যাকাউন্টে গেছে, কিন্তু তারপরে হাত বদল হয়েছে। এবং এটা যে এই 81 মিলিয়ন যে এক জায়গায় নাই, এই 81 মিলিয়ন এক জায়গায় নাই, এটা স্ক্যাটার্ড হয়ে গেছে অলরেডি। এবং এইটাকে, তবে একটা জিনিস যেটা হলো যে কোর্টের তার থেকে পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে আজকেই বোধহয় একটা না গতকালকে বলা হয়েছে, যেটা হলো যে কোর্টের একটা অর্ডার নেওয়া হয়েছে এগুলোকে ফ্রিজ, অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার জন্য যতগুলো অ্যাকাউন্টে হয়েছে, এবং এইটা প্রসেসটা শুরু করছেন। কিন্তু আমাদের কথা হইল যে আমি খুব বারবার এটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত বড় ঘটনা ঘটতেছে দেশে, আমরা 1 মাস পরে দেশবাসী জানে এবং এটা সম্পর্কে একেবারেই মনে হচ্ছে যেন সরকারের কর্তা ব্যক্তিরাও জানেন না। মানে এইরকমের একটা অবস্থার যেটা পত্রপত্রিকায় আসতেছে, এটা কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয়। আমার যেটা যে প্রথম কিন্তু অর্থমন্ত্রী কিন্তু বললেন যে তারা কিন্তু আমাকে জানায়নি। পরের দিনে বলছে যে বাংলাদেশ ব্যাংকের এ ব্যাপারে কোনো লুজ ফল্ট আমি দেখছি না। তাতে যদি কার লুজ ফল্ট আছে ওই পারে না এই পারে সেটা তো পরের বিষয়। আপনি কোনো জিনিস জানার পরেই আপনি এটা বলতে পারবেন, কিন্তু যখন ঢালাওভাবে আপনি বলে দিচ্ছেন যে এই এন্ডে কিছু নাই, পুরোটা এই এন্ডে, তার মানে তো এইখানকার সব লোককে আপনি মাফ করে দিচ্ছেন। মন্ত্রী মহোদয় বলার আগে নিশ্চয়ই খোঁজখবর, উনি তো হট করে বলেন নাই। এটা ঠিক যে আগে বলেছিলেন যে জানি না, কিন্তু যখন বললেন যে ফেডারেল রিজার্ভকে আমরা সু করবো এবং এন্ডে কেউ দায়ী না, নিশ্চয়ই খোঁজখবর নিয়েই করেছেন। আমি খোঁজখবরটাকে জানি না, তবে এটুকুন জানি এর আগে কিন্তু ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি একটা হয়েছে, আমি নামটা ভুলে গেলাম, বিদেশি ভদ্রলোক ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় তাকে আনা হয়েছিল, উনি কন্ডাক্ট করেছেন। হয়তো মন্ত্রী মহোদয় তার রিপোর্টের উপরে বেসিস করে কথা বলে থাকতে পারেন। আর ওই ফিলিপিন্স আমি যতদূর জানি হাত বদল হয়ে 3টি অ্যাকাউন্টে ওটা স্ক্যাটার্ড হয়েছে। ওই 3টি অ্যাকাউন্টে আইডেন্টিফাই করা হয়েছে বলে শুনেছি, এবং ওই অ্যাটাচমেন্ট যেটাকে আমরা বলি ধরে রাখা হয়েছে। সেই জন্যই বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর খুব শর্ট কমেন্ট করেছিলেন, কাল কাগজে দেখলাম যে টাকা ফেরত পাওয়া যাবে, এইটুকুনি। তো সেটার ভিত্তি মতো এইটুকুনি যে টাকাটা আইডেন্টিফাই করা হয়েছে। টু দ্যাট এক্সটেন্ট ইজ গুড। কিন্তু যে আলী কবির সাহেব বললেন, আমি সেটার সঙ্গে একমত যে এখন অনেক আর কেউ রিউমার ছড়াইতে পারে, রিউমার ছড়াতে পারবে না। আরেকটি ব্যাপার বলি, বাংলাদেশে এটা নতুন,
কিন্তু পৃথিবীতে কিন্তু সাইবার ক্রাইম মোটেই নতুন না। আজকেই ওই ইন্টারনেটেরই আরেকটা রিপোর্ট থেকে দেখলাম ইউরোপের কোনো একটা ইনভেস্টিগেটিং টিম তারা বের করেছে মাত্র 2 বছরে, লাস্ট 2 ইয়ার্সে 30টি কান্ট্রিতে 100 ব্যাংকে হ্যাকড হয়েছে $1000 বিলিয়ন। তো কাজে এই হ্যাকিংটা আমরা নতুন শুনছি, কিন্তু এর ভুক্তভোগী কিন্তু উন্নত বিশ্ব। সেই জন্য আমার মনে হয় আমাদের উচিত হবে যারা হ্যাকড হয়েছে, অর্থাৎ অভিজ্ঞ, দিক থেকে বলবো আমরা কম অভিজ্ঞ, সবার সঙ্গে মিলে আমাদের আপডেটিং, কন্টিনিউয়াস আপডেটিং, কারণ যারা মনে করেন যে আইটি তো সেই জন্য কন্টিনিউয়াস আপডেটিং মানে যেটুকুনি হয় করা দরকার। আরেকটি কোইন্সিডেন্স, এটা একটা কোইন্সিডেন্সই বলি, আমাদের এখানে কিছু ডিসরাপশনের চেষ্টা আমরা বহুদিন যাবতীয় দেখে আসছি, কিন্তু যেমন ফিজিক্যাল ডিসরাপশন, ওই যে আপনার আগুন বোমা টোমা করা, পেট্রোল, এগুলি ফেল করেছে, এবং সব কিছুর মূলে কিন্তু এই যুদ্ধরাপীদের বিচার। ফাইনালি যুদ্ধরাপীদের মধ্যে যিনি নাকি টাকা পয়সা হ্যান্ডেল করতেন, মীর কাসেম, তার যখন নাকি আদেশ হলো ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড, তারপর আপিল পরে কনফার্ম করলো। এই সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশে এই আপদ ছিল না, এখনই ঘটলো। আমাদের ভেতরে যে এটিএম বুথ যেটা হলো বিদেশিরা, সেটাও অল্প দিন আগে, এবং এই ফাইনালি যেটা হ্যাক্ট হলো এটাও কিন্তু এর পরে। এখন শোনা যায় যেটা মীর কাসেম সাহেব বাইরে অনেক লবিস্ট নিয়োগ করেছিলেন, এবং অনেক অনেক টাকা ডলার দিয়ে, তো কোনো সেই সব ডলারেরই চক্রান্তে এখানে স্টেবল করার কোনো চিন্তা করে, তাই তো ইনকোয়ারির সময় এটাও যেন চোখে থাকতে পারে। আর যেহেতু আইডেন্টিফাইড হয়েছে বলে শোনা যায় যে একজন চাইনিজ ফিলিপিনো, তখন বিষয়টা তো হয়তো বের হয়েই আসবে, আশা করা যাচ্ছে যেটা ধরা পড়বে। তা এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আর একটু কথাবার্তা আশা করছি। মন্ত্রী মহোদয় কিছু বলেছেন, আমরা আশ্বস্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক একটু ক্লিয়ার করে বললে, আমরা এটা বলি না থাকতে পারে কোনো তথ্য হয়তো প্রকাশ করা উচিত হবে, সেটা ঠিক আছে, কিন্তু কিছুটা বললে এখানে অন্তত গুজব থেকে আমরা উদ্ধার পেতে পারি। আমি এখানে আরেকটা জিনিস বলব যে সুইফট, কিন্তু যেটা যে সুইফট সিস্টেমের মিস্টার চেরান, তাদের স্পোকসম্যান, উনি কিন্তু বলছে যে আমরা এটাকে দেখছি, আমরা আমাদের সিস্টেমসে আমাদের এখনো পর্যন্ত যা অ্যাভেলেবল ইনফরমেশনে কোনো কম্প্রোমাইজ হয় নাই তারা বলতেছে, কিন্তু উই আর ইন কন্ট্যাক্ট উইথ বোথ বাংলাদেশ ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথেও। তো এইটা মানে তাদের এন্ডেও তারা কিন্তু ইনভেস্টিগেশন শুরু। ফেডারেল রিজার্ভ ব্যাংকও একদিকে বলছে যে আমরা আমাদের সিস্টেম ব্রেক করে নাই, কিন্তু তারা ক্লিয়ারলি বলছে, তাদের স্পোকসম্যান যখন প্রেস কনফারেন্সে বলছে, উই আর ইন কন্ট্যাক্ট উইথ বাংলাদেশ ব্যাংক এবং ফিলিপিন্সের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথেও তাদের সেন্ট্রাল ব্যাংকের সাথে তারা দে আর ইন কন্ট্যাক্ট। তো আমি যেটা বলতেছি যেটা হলো যে মাল্টি লেয়ার্ড অ্যাপ্রোচ শুরু হয়েছে ওই দিক থেকে। আমাদের এই দিকেও কি হয়েছে, তারা যদি বলতে পারে যে ফিলিপিন্স বা সুইফট ঘুরাইয়াও যাতে বলতেছে যে আমরা উই আর ইনভেস্টিগেটিং, আমরাও শুনতে চাই বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় যারাই সংশ্লিষ্ট এই ব্যাপারে, তাদেরকে পরিষ্কারভাবে বলা উচিত, ইয়েস আমাদের উই আর ডুইং আওয়ার ইন্টারনাল ইভ্যালুয়েশন, আমরা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশনও করতেছি এটাতে, এবং এটাকে যেগুলো হয়েছে ইন দি মিন টাইম যদি এই কথাগুলো বলেন, উই হ্যাভ টেকেন অলরেডি রিকভার্ড এই অ্যামাউন্ট অফ মানি, এবং বা যে একটা পোর্শন অফ মানি অ্যান্ড দ্য রিমেইনিং উই আর, এই কথাগুলো না বললে, এবং কিভাবে দে আর প্রোগ্রেসিং, কোর্টের থেকে যে প্রোগ্রেস হয়েছে এটা একটু খুব বিটস অ্যান্ড পিসেস বলছেন, কিন্তু আমার মনে হয় কম্প্রিহেন্সিভ ওয়েতে প্রেস স্টেটমেন্ট দেওয়া উচিত, এবং এটা নিয়ে যেন অনেক ধরনের অনেক গসিপ না হইতে পারে। অলরেডি মানুষের মধ্যে মানে আস্থার এটা একটা অনেক ধরনের ভাঙন ধরতে পারে। বলি ভাই, এর মধ্যে কিন্তু এটিএম নিয়ে যে জিনিসগুলো হয়েছে, আমরা তো জানতাম শুধুমাত্র যে ক্লোন করে এটিএম বুথ আছে, বুথ থেকে বেরোতে বেরোতে আপনি ক্রেডিট কার্ডের মধ্যে ঢুকে গেছেন, এইখানে লাখ লাখ ডলার চলে গেছে। আমরা জানতামই না যে বাইরে থেকে যারা টাকা পাঠিয়েছে বা যাদেরই আছে তাদের ওখান থেকে গেছে, তারাও জানে না। হ্যাঁ, তো মনে করেন যে তার মানে কি, তথ্য প্রযুক্তির এই জালিয়াতির ইয়াগুলো কিন্তু আমরা খুব দ্রুততার সঙ্গে গত কয়েকদিনের মধ্যে, গত এক মাসেই কিন্তু আমরা এই জিনিসগুলো
দেখতে পেয়েছি আমাদের দেশে, যে জিনিসগুলো আমরা শুনতামও না বা দেখতেও পাইনি। আচ্ছা, এরপরে এই ট্রানজিশনে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও কিন্তু আমি জাস্ট এই সুযোগে আমি শেয়ার করতে চাই। অনেক জায়গায় যেমন কিছু কিছু ব্যাংকের, মনে করেন ঢাকা শহরে বড় ব্যাংক, অনেক বড় পাবলিক সেক্টর ব্যাংক, তাদের কিন্তু এই মনে করেন গুলশান থেকে মতিঝিলেও টাকা পাঠাইতে এখনো পর্যন্ত অনলাইনে পাঠাইতে তারা পারে না। মানে এই ধরনের মানি ট্রান্সফার করতে পারে না, এটার জন্য তাদেরকে সময় নিতে হয়। এই ধরনেরও অবস্থা পড়ে রয়েছে। এই জাতীয় তো ব্যাকওয়ার্ডনেস আমাদের কাম্য না। আমরা চাই যে আধুনিকায়ন হোক। তারপরে একটা বন্ড ক্লিয়ার, বিদেশের কারেন্সি, আমরা যখন এত টাকা চলে যাচ্ছে, কিন্তু আগে একজন বিদেশ থেকে টাকা পাঠাইলে একটা চেক জমা দিলে এইখানে 1 সপ্তাহের মধ্যে হয়ে যেত, এটা এখন 90 দিনের মতো লাগে, 80-90 দিনও লাগছে। পার্টিকুলার ট্রানজ্যাকশন আছে, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, যে যেখানে তারা ব্যাংক বলতেছে 90 দিন লাগবে ক্লিয়ারেন্স, এটা কোনো দিনই হইতে পারে না। আজ থেকে 10-15 বছর আগেও হয় না, 20 বছর 30 বছর 20-25 বছর আগেও হয় না। আমি এই ধরনের পয়সা আমি যখন বাইরে চাকরি করছি তখন আনছি আমরা, কিন্তু তখনও 1 সপ্তাহের মধ্যে এটা ডিপোজিট। কিন্তু এই একদিকে আমরা মডার্নাইজেশনের দিকে যাচ্ছি, একদিকে আমরা বলতেছি যে টেকনোলজিক্যালি আমরা অনলাইন সব কিছু করতেছি, কিন্তু অন্যদিকে তারপরে আমরা অনেক তথ্য, আননেসেসারি তথ্য সংগ্রহের দিকে অনেক বেশি এগিয়ে গেছি। এইগুলাকেও পরীক্ষা নিরীক্ষা করার সময় আসছে। বাংলাদেশ ব্যাংক বা কনসার্ন ব্যাংকগুলোকে এগুলাকে বসে যে এগুলাকে সিম্পলিফাই করতে হবে। একদিকে সিম্পলিফিকেশনের প্রয়োজন, অন্যদিকে সেফটি নেট তৈরি করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের জন্য যা করার তা আমাদেরকে করতে হবে, এবং এইগুলোকে খাটো করে দেখাশোনা, যার যার রোল যেটা আমাদেরকে সবাইকে পালন করতে হবে। এখানে মাইক্রো ম্যানেজমেন্ট না করে সিস্টেমসকে ওভারসি করার জন্য মাচ মোর ইম্পর্টেন্স দিতে হবে। আমাদের একটা প্রবণতা আছে, আমরা মাইক্রো ম্যানেজমেন্টে যে জিনিস কিছু বুঝি এটা থেকে এনেই মাইক্রো ম্যানেজমেন্টে আমরা চলে যাই যে আমরা করব। এই বাংলাদেশ ব্যাংকেরও এই প্রবণতা আছে, আবার অর্থ মন্ত্রণালয় আছে। এইসব জায়গাগুলোতে হবে, এদিকে মাইক্রো ম্যানেজমেন্ট থেকে না গিয়ে আমাদেরকে আবার যেতে হবে, যেটা হলো যে, কারণ ব্যাংকগুলোকেও স্বাধীনতা দিতে হবে তাদেরকে কাজ করতে, কিন্তু তাদের সিস্টেমসকে মনিটরিং এবং সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে এমনভাবে আনতে হবে যারা তাদের টোটাল রিস্ক ম্যানেজমেন্ট হয়, তাদের সেফটি ইন্টারভেনশনসগুলো তারা বাস্তবায়ন করতে পারে। মাইক্রো ম্যানেজমেন্ট অনেক দেশেই কিন্তু অপরাধ, কিন্তু আমাদের দেশে যেন ইনক্রিজিংলি আমি মিন করতেছি, দেখতেছি যেগুলো যে মাইক্রো ম্যানেজমেন্ট অনেক বেড়ে গেছে। মাইক্রো ম্যানেজমেন্ট কোনো অবস্থাতেই কোনো ম্যানেজমেন্ট সিস্টেমকে ইফেক্টিভ করতে পারে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যে ম্যানেজমেন্টের বিভিন্ন বইপত্র তাই বলতেছে। অতএব এইখানে আমাদেরকে একটা বড় ধরনের কাজ করার প্রয়োজন। এবং আমি এই প্রসঙ্গে বলতেছি এই জন্য, এইখানে আমরা যেমন চাই না আমরা মাইক্রো ম্যানেজমেন্ট হোক, কিন্তু সিস্টেমসগুলোকে যেন ওভারসি করার জন্য, বোটলনেক্সগুলোকে বাইর করার জন্য আমাদেরকে ম্যাক্রো লেভেলে এটার জন্য যে যা করার প্রয়োজন, পুরো সিস্টেমগুলোকে সিকিউর করার প্রয়োজন আছে। উনি যেটা বললেন যে মাইক্রো লেভেলের এটাকে আমরা করছি, এরপরে সিস্টেম ডেভেলপ করছে না। আসলে যদি সামগ্রিক এই গত কয়েক মাসের ঘটনাগুলো আমরা দেখি পর্যায়ক্রমে, প্রথমে এটিএম কার্ড, তারপর ক্রেডিট কার্ডের কাহিনী, পজ মেশিন দিয়ে টাকা উত্তোলন, তারপরে এই বাংলাদেশ ব্যাংকের ঘটনা, সামগ্রিকভাবে বলা যায় যে আমাদের এই অনলাইন ব্যাংকিং সেবার যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে একটা বড় ধরনের ত্রুটি আছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমাদেরকে অনলাইনে যেতেই হবে, এবং আমরা গ্র্যাজুয়ালি ই কমার্সের দিকে ভীষণ রকম ঝুঁকছি। অনলাইন ট্রানজ্যাকশন প্রতিদিন বাড়ছে, এবং এটা গ্লোবালি সব জায়গায় বাড়ছে, এবং সেই সঙ্গে এই সাইবার ক্রাইমের ট্রেন্ডটাও কিন্তু একই হারে বাড়ছে। তো এখন এই সাইবার যেখানে ট্রানজ্যাকশন বেশি হচ্ছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে মানুষ। তো সেটার প্রতিরোধের জন্য কিন্তু সবাই এক ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সেইখানে আমার মনে হয় একটা গ্যাপের ভেতরে পড়েছি। এই 3টা ঘটনা রিপোর্টেড, এর বাইরেও কিন্তু বাংলাদেশে আরও কিছু ঘটনা ঘটেছে। আরও অনেকগুলো ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে ফ্রডের ঘটনা ঘটেছে। ব্যাংকের কর্মকর্তারা ভেতর থেকে ব্যাংকিং সফটওয়্যারের ত্রুটির সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন, এরকম ঘটনাগুলো ঘটেছে। ওই ব্যাংক হয়তো নিজেরা ইন্টারনালি ব্যাপারটা ম্যানেজ করেছেন, কিন্তু মিডিয়াতে আসেনি, মিডিয়া আসার দরকারও নেই এই বিষয়গুলো। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই ত্রুটিটাকে কিন্তু আমাদেরকে থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আমরা আরও বড় ধরনের হুমকির ভেতরে পড়ব। আমরা এই ক্রেডিট কার্ডের ঘটনার পর থেকে আমরা বলছিলাম যে এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, আমাদের সতর্ক হওয়ার সময় এসছে। সেটা যেটা দেখলাম তার আগে আসলে এই ঘটনাটা ঘটে বসে আছে, যেটা আমরা জানতাম না, যেটা 1 মাস পরে আমরা জানলাম। তো সেই জায়গাটাতে উনি যেমন বললেন মাইক্রো ম্যানেজমেন্টের কথা, খুবই সত্যি। এবং আরেকটা হচ্ছে কোলাবোরেশনের বিষয়টা। আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি,
আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কোলাবোরেশন এবং ইনফরমেশন শেয়ারিং। হ্যাঁ, কোন ইনফরমেশনগুলো পাবলিক করবো, কোনটা পাবলিক করবো না, যেটা বাইরে মানুষকে জানালে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, ভীতি তৈরি হয়, সেগুলো আমাদের জানার দরকার নেই। কিন্তু সেটা প্রতিরোধের ব্যবস্থা আমরা সমন্বিতভাবে করছি কিনা সেটা ভীষণ জরুরি। কারণ ট্রানজাকশন তো ব্যাংক থেকে ব্যাংকে হয়, মানুষ থেকে ব্যাংকে হয়, দেশ থেকে বিদেশে হয়। তো এই সবার ভিতরে একটা কোলাবোরেশন দরকার। যেমন মাননীয় মন্ত্রী বললেন মামলা করবেন ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে। আমি মনে করি এটা সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তাদের সঙ্গে কোলাবোরেশন, কীভাবে ঘটনাটা ঘটলো এটা বের করার জন্য, সঠিক ইনফরমেশন করার জন্য তদন্ত, তাদের সাহায্য নেওয়া, সুইফটের সাহায্য নেওয়া, যে দেশে টাকা গেছে টাকা উদ্ধার একটা প্রক্রিয়া, আর একটা হচ্ছে কীভাবে ঘটলো সেটা জানা, এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার একটা প্রতিরোধের ব্যবস্থা করা। আর সেই সঙ্গে ওভারঅল যেটা বললাম যে সব দেশেই ব্যাংক সার্ট বলে একটা অর্গানাইজেশন থাকে, বা অনেক দেশেই এখন আছে। সবগুলো ব্যাংকের আইটি টিমদের ভিতরে একটা কোলাবোরেটিভ মুভমেন্ট। কারো যদি কোনো ইনসিডেন্ট ঘটে সে কীভাবে সে প্রতিরোধ করলো সেটা অন্যদের ভিতরে শেয়ার করে। আবার তারা বাইরের দেশের এই অর্গানাইজেশনগুলোর সঙ্গে আবার যোগাযোগ রাখে। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারগুলো এখনো গড়ে ওঠেনি। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা, যে আজ থেকে প্রায় 7-8 বছর আগে বাংলাদেশের একটা ব্যাংকের একটা ওয়েবসাইট, যার একটা ফিশিং সাইট বলে, হ্যাক, যেটা বাইরে রাশিয়ার একটা জায়গায় হোস্টেড ছিল। ওখান থেকে আমাদের সাইটের কাছে রেসপন্স আসছে যে তোমাদের দেশের ব্যাংকের কোনো সাইট আমাদের কাছে আছে, তো ব্যাংকে একটু ইনফর্ম করে তার জন্য ব্যাপারটা নিয়ে একটা অ্যাকশন নেয়। আমি সেই ব্যাংকের আইটির মাথা পর্যন্ত পৌঁছতে প্রায় 1 ঘন্টা টেলিফোনে অপেক্ষা করে পেলাম, কিন্তু উনি একেবারে অস্বীকার করলেন বিষয়টা, না এমন কিছু ঘটেনি, আমাদের সব কিছু ঠিক আছে। আমরা দেখুন, আমাদের ফিনান্সিয়াল ইন্টেনশন নিয়ে না, আমাদের দেশের ব্যাংক, আপনাদের গ্রাহকরা আমাদের দেশের মানুষ, তাদের নিরাপত্তার স্বার্থে এবং আপনার ব্যাংকের নিবেশের স্বার্থে এটা ঠিক করা উচিত। কিন্তু আমি তাদের বোঝাতে ব্যর্থ হয়েছি সেই সময়। তো এখন তার চেয়ে অবস্থা অনেক উন্নতি হয়েছে ডেফিনেটলি। প্লাস আমাদের দেশের যে ল এনফোর্সিং এজেন্সি, তারাও সাইবার সিকিউরিটি আগের চেয়ে অনেক বেশি তৎপর। কিন্তু ব্যাংক এবং ফিনান্সিয়াল সেক্টররা কিন্তু অনেক বেশি হুমকির মুখে থাকে অন্যান্য সেক্টরের চাইতে। তো এখানে আসলে সতর্কতা এবং নিরাপত্তার জায়গাটা আরও অনেক গুরুত্ব সহ বিবেচনা করা উচিত। সেটাই সবগুলো ব্যাংকের ভেতরে, ব্যাংকগুলো যেমন নিজেদের একটা দায়িত্ব আছে, আর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক একটা দায়িত্ব আছে সবার এই নিরাপত্তা ব্যবস্থা ওভারসি করা এবং একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা যে এটা আমরা ফলো করব। যেমন এই কার্ডের ক্ষেত্রে যেমন আমরা বলছি যে আমরা ইএমবি কার্ড যেটা চালু করার প্রয়োজন, যেটা সব বাইরে উন্নত বিষয় করে ফেলেছে। যেমন আমি রিসেন্টলি আমাদের দেশে একটা ব্যাংকের কার্ড নিয়ে বাইরে গেলাম, তার এই কার্ডটা তাদের মেশিনে দিতেই রাজি না, বলে না না এই কার্ড আমরা নিব না। তো এখন আমরা কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছি। তো আমাদের এই চেঞ্জগুলো আমাদের খুব দ্রুত করতে হবে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতে আমাদের আসলে এই জিনিসগুলো একটু দ্রুত, একটু গুরুত্ব সহ বিবেচনা করতে হবে। আমরা শুধু যে আমরা আইটি অ্যানাবল্ড হচ্ছি বলে খুব একটা আনন্দে গা ভাসাচ্ছি, ডেফিনেটলি আমাদের করতে হবে। কিন্তু তার সঙ্গে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা না নিই, তাহলে কিন্তু আমরা একটা ভীষণ রকম হুমকির মুখে পড়বো। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু প্রাসঙ্গিক বলে নেই, আমরা ই কমার্সের দিকে গত 1-2 বছরে কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। অনেক ই কমার্স সাইট এসে মানুষ ইন্টারেস্টেড হচ্ছে। এই জায়গায় যে সফটওয়্যারগুলো ডেভেলপ করা হচ্ছে, এই সফটওয়্যারগুলোর কোডিং স্ট্যান্ডার্ডটা সিকিউরিটি পার্সপেক্টিভে ঠিক আছে কিনা, সেটা ভেরিফিকেশন, সেটার অডিট এবং সেটা নিয়মিত আপডেট করা। এটা যদি না করা হয়, এটা কিন্তু আবার কদিন পরে আমরা আবার আরেক ধরনের একটা গল্প আসবে যে এই ই কমার্স সাইট থেকে এত টাকা হাতিয়ে নিয়ে যায় গেছে। সেইটা এখন ঘটেনি, কিন্তু এটা কিন্তু বাইরে অনেক জায়গায় ঘটেছে। আমাদের দেখে সেই একই জিনিসের রিপিটেশন কিন্তু আবার হতে পারে। এখানেও কিন্তু আবার কেন্দ্রীয় ব্যাংকের একটা দায়িত্ব আছে, যেহেতু এর সঙ্গে আবার ব্যাংক ইনভলভ। তো এই সব কিছু কিন্তু আমাদেরকে আসলে কনসেন্ট্রেশন আনতে হবে এবং এটা নিয়ে একটা স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী, দুইভাবে একটা পরিকল্পনা করতে হবে। এবং তার জন্য প্রয়োজনীয় যে সাপোর্টগুলো নেওয়া দরকার, আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু বাইরে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ, কোলাবোরেশন, তাহলে কিন্তু আমরা আসলে এই বড় হুমকি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে কিন্তু আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি এই মুহূর্তে। আমি আরেকটা জিনিস আমি বলবো, যেটা হলো যে একটা জিনিস, যে আমরা খুবই অপটিমিস্ট বলতেছি যে ফিলিপিন্স থেকে আমরা টাকা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। আমি এই ব্যাপারে একটা জিনিস আমি বলি, আরাফাত রহমানের যে 13 কোটি টাকা, যেটা যে সিঙ্গাপুর থেকে যে 13 কোটি, এটা 4 বছর লাগছে প্রসেসিং করতে, শেষ করতে। এবং আমরা খুব লাকি যে শ্রীলঙ্কা হেল্প করায়, কোঅপারেট করায়, মানে সাথে সাথেই $20 মিলিয়ন চলে আসছে। কিন্তু $81 মিলিয়ন যে দুইটা ব্যাংকে, ফিলিপিন্সের যে দুইটা ব্যাংকে, আমি তাদের সাইটেও আমি দেখছি। আমি বলবো, এবং তারা যেহেতু আমরা কোর্ট প্রসিডিংয়ে চলে গেছি, এটা অনেক বছর লাগবে, হয়তো 5, 6, 7 বছর ইট উইল হয়তো লাগতে পারে। অতএব কেউ আশা করা উচিত না, খুব ওভার অপটিমিস্ট হওয়া উচিত না এটা 2 মাসে সলভ হয়ে যেতেছে। এই $81 মিলিয়ন নিয়ে আমাদেরকে অনেক দূর যেতে হবে। তবে কথা হলো যে স্টেপস আর টেকেন, ভেরি গুড। এটা যে প্রসেস হয়তো শুরু হয়েছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এটা নিয়ে খুব অপটিমিস্ট হওয়ারও কোনো কারণ নাই যে আমরা হয়তো থেকে শ্রীলঙ্কা থেকে যে টাকাগুলো পাইছি এটার মতোই আমাদের চলে আসবে, এটা আশা করা ঠিক না।
ভাই আপনি বলবেন যে সেন্ট্রালি উনি একটা কথা বলেছেন যে যদি বাংলাদেশ ব্যাংক সবগুলো ইয়েতেই যদি যেমন এতদিন মনে করেন যে টাকা কোথায় লোন দিবে কি দিবে না দিবে টাকাটা আসছে কিনা ঠিক মতো তারা লোন দিচ্ছে কিনা পার্সেন্টেজের ব্যাপারটা কি আছে কোন জায়গায় হচ্ছে এই জিনিসগুলো দেখছে বাট সিকিউরিটির এই জায়গাটায় যেহেতু আইটি সেক্টরের পুরো জিনিসগুলোই অনলাইনের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন না থাকে তাহলে তো সমস্যায় পড়বে। হ্যাঁ, এখানে আরেকটি কথা আমি বলবো যে আইটি মানে কি যান্ত্রিকীকরণ, তো যন্ত্র, কিন্তু যন্ত্রের পেছনে যন্ত্র চালায় কিন্তু মানুষ। তো যন্ত্র আপনি খুব হাই গ্রেডের একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করছেন, বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, কিন্তু মানুষ তো আমরাই। তো ওটা যত কুইকলি হয়েছে তত কুইকলি আমাদের মানব সম্পদ উন্নয়ন উইদিন দ্য অর্গানাইজেশন হয়নি, এটা একটা। আরেকটা হলো যে এখন প্রায়ই আমরা শুনি বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেখানে কিন্তু দুর্নীতির কথা শোনা যায়। আরেকটি হলো যে গুড গভর্নেন্সের অভাব বা সত্যিকার মানে ব্যাড গভর্নেন্স। তো এই রকমের যান্ত্রিকীকরণ হবার পর যদি অর্গানাইজেশনে রিজনেবল গুড গভর্নেন্স স্টাবলিশ না করা যায় তাহলে কিন্তু ওই রিস্কের কথা যেটা বলা হলো রিস্ক থেকেই যাবে। তো সেই জন্য আমার মনে হয়, তার মানে এটা নয় যে আমরা পারছি না বলে যান্ত্রিকীকরণে যাব না বা আইটিতে যাব না, সেটা না। যেটা উনি বললেন যে গুলশান থেকে টাকা আসতে দিতে আমার 4 ঘন্টা লাগে, 4 দিন লাগে, তো এটা তো দুঃখজনক। এটা তো যন্ত্রের দোষ না, দোষটা হলো যন্ত্রের পেছনে মানুষটার। সেই জন্য আমি এদিকে জোর দেবো, যখন কথাগুলো উঠলোই ব্যাংকের ভেতরে, ব্যাংক বলছে এই জন্য যে আজকে ব্যাংক নিয়ে আলোচনা, সব সেক্টরেই ব্যাংকের ভেতরে আইটির ব্যাপারে যে উন্নতি হয়েছে সেটা যথেষ্ট, কিন্তু ওটাকে ওটার সঙ্গে ম্যাচ করে যে মানব সম্পদ উন্নয়ন এটি হয়নি। এবং সিস্টেম মানে শুধু ওই সিস্টেম না, আইটি সিস্টেম না, আমাদের ম্যানেজারিয়াল সিস্টেম সেটাকেও সমন্বিত করা যায়নি। সেই জন্য মনে হয় যে আমাদের অতি ক্ষতি হওয়ার আগে এই আভ্যন্তরীণ যে সুশাসন এটার ব্যাপারটায় নজর দিতে হবে, এবং সরকারি ব্যাংকে বিশেষ করে। এটা না হলে সরকারি ব্যাংক এবং বড় ব্যাংক এই দুটো জায়গাতেই। তবে যতদূর আমরা শুনি বাইরের থেকে যে প্রাইভেট ব্যাংকগুলো রিজনেবলি বেটার ইকুইপড সুশাসনের দিক থেকে, কিন্তু সরকারি ব্যাংকগুলো একেবারেই লেজেগোবে অবস্থা। সেখানে যে আরও বড় কিছু ঘটছে না এটা অনেকে আল্লাহর রহমত হিসেবে দেখে থাকে, এটা এরকম হওয়ার কথা না, অনেক কিছুই ঘটতে পারতো। সেই জন্য আমি সুশাসনের ব্যাপারে জোর দেবো, যদিও ব্যাপারটি আইটি সেক্টরে। উনি যেটা বললেন যে সরকারি ব্যাংকগুলো যেগুলো আছে এবং এখানকার ভেতরে যে সুশাসনের যে বিষয়টা আছে তাতে ঘাটতি আছে। আমি এখানে বাস্তবতাকেও আপনাকে নিতে হবে। এই ব্যাংকগুলোর একটা ব্যাগেজ আছে, তারা 40, 50, 60, 70, 80 বছরের ব্যাগেজ, পুরানো যে অনেক ধরনের ব্যাগেজ তারা ক্যারি করতেছে। তাদের হয়তো এই অটোমেশন প্রক্রিয়াটা খুবই রিসেন্ট। তাদের ব্যাগেজের মধ্যে সবচেয়ে একটা বড় ব্যাগেজ হলো যে পুরানো, যেটা হিউম্যান রিসোর্স নিয়ে কথা বলছেন, তাদের হয়তো 60%, 70% স্টাফ হচ্ছেন যারা কোনো আইটি নিয়ে টাচ করতেও চান না, কম্পিউটারে হাত দিতে চান না। কম্পিউটারে এমনকি আমি এরকমের ঘটনাও জানি যে ব্যাংকে সে গেছে, সে যাওয়ার পরে বলছে যে এখানে কম্পিউটার চলে, এটা বন্ধ করে দাও, পুরানো লেজার বই আনো, পুরানো লেজার বই চালাইতে চাই, এইগুলা দিয়ে আমি বিশ্বাস করি না, এই মেশিন বিশ্বাস করি না। এই ধরনের ঘটনা ঘটছে। অতএব আমাদেরকে যেটা বুঝতে হবে যে এরা দে আর ক্যারিং, তাদের অনেক ধরনের প্রবলেম, তাদের প্রবলেমগুলোকেও বিবেচনায় নিতে হবে। আর আরেকটা জিনিস হলো যে তাদেরকে সরকারি ব্যাংকগুলোকে আপনি দায়িত্ব দিয়ে পানিশমেন্টের ব্যবস্থা করতে। বাংলাদেশ ব্যাংকেরও বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংকেও অফিসিয়ালস, এরা বাংলাদেশ ব্যাংকের যারা অফিসিয়ালস তারাও ব্যাংকিং প্রফেশন থেকেই গেছেন, তারাও অন্য কোনো জগৎ থেকে আসেন নাই। বা বাংলাদেশ ব্যাংকের বোর্ডও ওই আমাদের মতোই আরও 5জন 7জন মিলাইয়া, কেউ হয়তো বাংলাদেশ ব্যাংকে গেছেন, আর কেউ হয়তো যে সোনালী ব্যাংকে নইলে রূপালী ব্যাংকে গেছেন বা অন্য কোনো ব্যাংকে গেছেন। অতএব মানুষ কিন্তু একই ধরনের। অতএব এইখানে বাংলাদেশ ব্যাংকের আমি বলতাম যেটা হলো বাংলাদেশ ব্যাংক এইখানে জাম্পিং না করে, এখানে মাচ মোর কোলাবোরেশনটা একটা খুবই ইফেক্টিভ, ইন্টারাকশন উইথ দি বোর্ড, এখানে বেটার গভর্নেন্স হইতো। আমি 5 বছরে যে ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, একটা কমার্শিয়াল, আমার বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো ফর্মাল কোনো বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান, আমার কোনো মিটিং হয় নাই, এটাই বাস্তব সত্য। আমরা হ্যাঁ অর্থ মন্ত্রণালয় 2-1টা মিটিং ডাকছে, এটাতে গিয়ে ওরা বাংলাদেশ ব্যাংকও পার্টিসিপেট করছে এটাতে, কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের সাথে 5 বছর এইগুলা কোলাবোরেশন। আপনি যে কথাটা বললেন এটা তো ভয়াবহ তথ্য।
তো একটা ব্যাংক মনে করেন আমি ব্যাংকের একটা চেয়ারম্যান, হ্যাঁ, আমি 5 বছরে আপনার সাথে কোনো ফিডব্যাক, আপনার কোনো সাথে অফিসিয়াল আমরা যে ব্যাংকের হ্যাঁ, চেয়ারম্যানদেরকে বাংলাদেশ নিয়ে ব্যাংকের কোনো অ্যাক্টিভিটিস আপনাদের সাথে ফিডব্যাক নাই, না, তাও অথচ সেন্ট্রাল বডি। হয়তো আমি কোনো কাজে গেছি, বিভিন্ন আমি অ্যাপয়েন্টমেন্ট করে গেছি, দ্যাটস কোয়াইট ডিফারেন্ট, কিন্তু ফর্মাল যে কোনো কনসালটেশন যে আমাদের এই যে বছরে system 3 মাস পরে একটা কনসালটেশন হবে, 6 মাস পরে এটা হবে, দিজ আর পার্ট অফ দ্য মডার্ন ডে ম্যানেজমেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং, মানে অভিজ্ঞতার শেয়ারিং, আবার কিভাবে প্রিভেনশন হবে, এটা হয়তো ওনারা বলতেছেন যে ওনারা এক্সিকিউটিভসদের সাথে বসেন, এক্সিকিউটিভস টু এক্সিকিউটিভস, এবং দিস ইজ এনাফ, দ্যাটস নট এনাফ, দ্যাটস নট। তারপরে হচ্ছে যে সব কিছুতে ম্যানেজ না করে আপনি ছাড়েন ওদের উপরে, বোর্ডের লোকজন করেন, ওরাও ইকুয়ালি সেম লেভেল অফ মানুষ। ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক হয়তো ইয়েতে ওই যে নাম কি সোনালী ব্যাংকে, আরেক শিক্ষক হয়তো বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আছেন। অতএব আমি ওনাকে একজনকে খাটো করে দেখে আরেকজনকে বড় করে দেখার কোনো সুযোগ নাই। এইখানে ওনাকে দায়িত্ব দেন এবং ওনার ওইটাকে মনিটর করেন, ইজ হি ডুইং এনিথিং রং। সার্ভেলেন্স, মনিটরিং, ইভ্যালুয়েশন কে আরও যদি ইফেক্টিভ করতে পারেন সার্ভেলেন্স। অতএব এই জায়গায় মৌলিকভাবে কিছু পরিবর্তন আনতে হবে ম্যানেজমেন্ট স্টাইলে, মানে চিন্তা চেতনায় এবং কর্মপদ্ধতিতে। আমি এই বিষয়গুলোর উপরে আমি বারবার জোর দিতে চাই, এই জন্য যে এইগুলা যদি না করা হয়, আর যেটা ইব্রাহিম খালেদ সাহেব বলছেন, যেটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে যদি আমরা যদি না করি, ওই যে পুরানো ব্যাগেজ টানতে গিয়ে, আমি বলতেছি না তাদের অভিজ্ঞতার খুবই প্রয়োজন আছে, পুরানো লোকজনের অভিজ্ঞতা ছাড়া কিন্তু ব্যাংকগুলা চলবে না। ওই এটা কোনো অবস্থাতেই আমি পুরানো লোকজনকে আন্ডারমাইন করতে চাই, তাদেরকে শ্রদ্ধা করি, তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের সাথে প্রশ্নগুলো তুলে ধরতে পারলে তারা অনেক ভালো। কিন্তু আমাকে ইয়াং ব্লাড বা এদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটাতে হবে। আমার যে আইটি ইনেবলড পার্সনগুলোকে তাদেরকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, এবং দায়িত্ব দিয়ে সিস্টেমসকে আমরা আরও ইফেক্টিভ করতে হবে। এটা হচ্ছে না, এইখানে একটা বিরাট গ্যাপ চলতেছে, এবং এটা পাবলিক সেক্টর ব্যাংকের একটা মেজর সমস্যা। এটাকে সমাধানের উপর কোনো রিয়েল কোনো তড়িৎ কোনো প্রেসক্রিপশন নাই। তবে কথা হচ্ছে যে এইগুলোকে ফেজ ইন করা উচিত, এবং তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, তাদেরকে এম্পাওয়ারমেন্ট করা উচিত। মোর এম্পাওয়ারমেন্ট না করে তুলে নেওয়া বিদেশি প্রেসক্রিপশনে, দ্যাটস নট দি ওয়ে টু ডু ইট, দ্যাটস মাই ওপিনিয়ন। ওরা যেটা বললেন একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, যে মানুষের এই আইটি ব্যবহার করে কাজ করা, এবং যে আইটি ডিপার্টমেন্টে যারা আছে তারাও প্রপারলি এই সিস্টেমটাকে রান করতে পারছেন কিনা, আপ টু ডেট রাখতে পারছেন কিনা, সেই জায়গাটা যেমন ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আসা উচিত, সেটা হচ্ছে যে আইটি অডিট, স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে। আমাদের সাথে যেমন কয়েকটা অডিট, নর্মাল অডিট কোম্পানি যারা আগে অডিট করতেন, তারা আমাদের সঙ্গে অনেক সময় যোগাযোগ করছেন যে আসলে তারা এক ধরনের বিপদের ভেতরে পড়ছেন, যে এখন তো ব্যাঙ্কিংগুলো সব অনলাইনে চলে গেছে, সব কম্পিউটার বেসড ব্যাঙ্কিং হচ্ছে, এবং তারা এখানে যে সমস্যায় পড়ছেন যে কীভাবে এই সিস্টেমটা থেকে তারা আসলে কোনো দুর্নীতি ঘটেছে কিনা বা কীভাবে চলছে সেটা বুঝতে পারছেন না, ট্র্যাকিং করতে পারছেন না। তো এইখানে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা উচিত, যেটা প্রপারলি হচ্ছে কিনা। না হলে কিন্তু দেখা যায় কি যে যেমন একটা কয়েক বছর 10-15 আগে আমেরিকার একটা ঘটনা, যে এক ভদ্রলোক সে একটা ব্যাংকের সব অ্যাকাউন্ট থেকে অ্যাকসেন্ট করে সরিয়ে নিজের অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছিল। পরের দিন সে ব্যাংকে যে বলেছে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এবং আমি এভাবে করেছি এই ঘটনাটা। এখন যদি অ্যাকসেন্ট করে বা 1 পয়সা করে যে সরিয়ে ফেলা হয় কোনো অ্যাকাউন্ট থেকে, এটা হচ্ছে যার অ্যাকাউন্ট সে নিজেই বুঝতে পারবে না কখনো। আবার যিনি অডিট করছেন তার পক্ষে এটা খুঁজে বের করা খুব মুশকিল। তো এইরকম ঘটনাগুলো যেন না ঘটে, সফটওয়্যার টিম অথবা সফটওয়্যার যেন ব্যাংকে জিম্মি করে না ফেলে, ব্যাংক ম্যানেজমেন্টকে জিম্মি করে না ফেলে, বা আইটি টিম ব্যাংকের বাকিদেরকে জিম্মি করে না ফেলে, আবার আইটি টিম যেন যন্ত্র বা সফটওয়্যার জিম্মি না হয়ে পড়ে। এই জায়গাটাতে আমাদের আসলে একটা এই ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রশ্ন যেমন, সেই সঙ্গে তার প্রপার অডিটিং, যে প্রত্যেকটা লেভেলে জিনিসটা মনিটর হচ্ছে কিনা। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো চলে গেল, 3জন লোকের ইনফরমেশন দিতে হয়, যদি অ্যাপ্রুভাল দরকার হয়, তো এইটাকে বাইপাস করে হয়ে গেল। এই ব্যাপারটা কীভাবে সম্ভব হলো? এখন এখানে ডেফিনেটলি এই যে গ্যাপটা, এই গ্যাপটা কোথায় কোথায় আছে আমাদেরকে আসলে লুপহোলস কি আছে খুঁজে বের করতে হবে, এবং সেটা এখনই খুব দ্রুততার সঙ্গে আমাদের উদ্যোগ নিতে হবে। এরপরে হয়তো ভবিষ্যতে ঘটবে। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে অনেক ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু 2-1টা ইনসিডেন্ট ঘটবে। আমরা কিন্তু একেবারে এবার ভাবতে পারি না যে আমাদের আর সব সিকিউর করে ফেলেছি। একটা ঘটনা ঘটে গেলে তখন আমরা আসলে কীভাবে এই জিনিসটা হ্যান্ডেল করব, তার জন্য প্রস্তুতি আছে কিনা। এই যে প্রশ্নটা আমরা এখন জানি না বাংলাদেশ ব্যাংক কীভাবে হ্যান্ডেল করলো,
যে উনি যেটা বললেন যে এভিডেন্সগুলো নষ্ট হয়ে যেতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে একটা পিসি যদি হ্যাকড হয় এবং সেখান থেকে যদি ইনফরমেশন সরে যায়, সেটা যদি আমরা ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে চাই, তার জন্য প্রপার ফ্যাসিলিটি আছে কিনা। যেমন জানি বাংলাদেশ গভর্নমেন্ট কোরিয়ান গভর্নমেন্টের সাহায্যে একটা ফরেন্সিক ল্যাব তৈরি করেছে, খুব স্ট্যান্ডার্ড আমি জানি, বাট সেই ল্যাবে কাজ করার মতো উপযুক্ত ম্যান পাওয়ার আমাদের কাছে আছে কিনা, সেই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ব্যাংকের আইটি ডিপার্টমেন্টগুলোর আসলে জানতে হবে যেরকম কোনো ঘটনা ঘটলে তারা কীভাবে এভিডেন্সগুলো প্রিজার্ভ করবে। আমাদের ল এনফোর্সিং থেকে জানতে হবে, কারণ এখানে যদি ভেতরে কেউ ইনভলভ থাকে তাহলে ইটস এ লিগাল ম্যাটার, এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত হওয়ার প্রশ্ন আসবে তখন, যদি তেমন কিছু ঘটে থাকে, বা অন্য কোনো ক্ষেত্রে হয়তো তেমন ঘটছে বা ঘটবে। সেক্ষেত্রে আমাদের ল এনফোর্সিং এজেন্সির সদস্যদের এই ট্রেনিং প্রয়োজন, যে আমরা একটা সাইবার ইনসিডেন্ট ঘটলে এই এভিডেন্সগুলো কীভাবে কালেক্ট করবো, কীভাবে সেটা প্রিজার্ভ করবো, কীভাবে সেখান থেকে একটা এভিডেন্স আকারে আমরা কোর্টে নিয়ে যাব, সেই জায়গাগুলোতে একটা এই যে ক্যাপাসিটি বিল্ডিং, এটা শুধু শুধু পুলিশের আইটি ডিপার্টমেন্ট বা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট না, প্রত্যেকটা পুলিশ সদস্যের একটা বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হবে। যে একটা জায়গায় যদি ইভেন ধরেন ফিনান্সিয়াল ক্রাইম বাদ দিই, যে একটা জায়গায় একটা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে বা একটা খুন হয়েছে, সেটার কারণ হতে পারে একটা কম্পিউটার, যে যার ভেতরে এমন কিছু তথ্য আছে যেটা নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। তাহলে সেই এভিডেন্সটাকে আমি কিভাবে নিয়ে আসবো এবং সেখান থেকে তথ্য বের করবো, এর জন্য আমাদের টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সির কিন্তু আগা গোড়া পর্যন্ত একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রয়োজন। একটা এরপরে বাংলাদেশ ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, এরা কি করছে এই সময়? তারা কি কোনো সিগন্যাল পাইছে আগে, বা এখন কি করতেছে, বা তাদের ক্যাপাসিটিটা কি আদৌ এটাকে ফেস করার মতো আছে কিনা? কিন্তু এটা থাকা খুবই ভালো যে আমাদের একটা ইউনিট আছে এখন, এবং তারা কিছু অ্যাকশন নিচ্ছে। এটাও আমি যতটুকু ইন্টারন্যাশনালি আমি ওয়েবসাইটে দেখছি বা বিভিন্ন জায়গায় দেখছি। কিন্তু তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা কি করতে পারি, এই বিষয় থেকেও তো, এই ঘটনার থেকেও আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারা কেন ইনফরমেশনটা পেল না, কোনো সেন্স করতে পারলো না দীর্ঘদিন, এটাও তো আমাদের বোঝার বিষয় আছে। এটা যদি কোনো ট্র্যাকিং, তার মানে রেগুলার যদি মনিটরিং না হয়, যেমন এখানে যদি আমরা বলি যে না আমাদের সাইড থেকেই এটা হ্যাক হয়েছে বা যেটাই বলো না কেন, তাহলে সেক্ষেত্রে তো আমাদের ডেইলি আমরা মনিটরিং করেছি কিনা, যে আমার এরকম নোটিশ আসছে বা এরকম, বা এই জিনিসটা এরকম হয়ে গেছে, আমি তো তথ্যগুলো পাই, কিন্তু তার মানে যে তথ্যগুলো যদি আমি চেক না করি তাহলে তো আমি জানতে পারবো না। বা কোনো আর্লি ওয়ার্নিং দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না, আমারও এই সম্পর্কে কোনো ধারণা নাই। আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই, যেটা কিন্তু একটা ইউনিট আছে আমি জানি, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এবং এই ইউনিটটাকে কি করেছিল এবং এই ইউনিটের স্কোপ কি, এগুলাকে দেখার স্কোপ আছে কিনা। এরপরে হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের একটা ইউনিট আছে ইয়েতে, এইগুলা কি করছিল ওই সময়, মানে এইগুলা বেশ অনেক কিছুই জানার জন্য, মানে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু অনেক জিনিসই মানুষের ইউনিট যেটা বললেন, এটা কিন্তু কম্পারেটিভলি নতুন। যা হয় একটা জিনিসকে নার্চার করে গ্রো করতে তো সময় লাগে, ওটা খুব স্মল এবং নিউ। আমি মনে করি এটাকে কিছু জরুরি অ্যাকশন নিয়ে, যেমন এটা তো পৃথিবীতে নতুন না, আমাদের নতুন, তো যেসব দেশে এটা খুব ভালো রিচ, সেইখানে আমাদের এদের লোকজনকে পাঠিয়ে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে স্ট্রেংথেন করা এবং আস্তে আস্তে করে এক্সপ্যান্ড করা, এটা একটা দরকার। এবং এই ইউনিটের সঙ্গে আদার ইন্টেলিজেন্স যেমন এনএসআই বা আদার্স, তাদের একটা লিঙ্কেজও থাকা দরকার, যেটা নাকি অনুরোধ করতে বের হয়ে আসলো। এটা এই লিঙ্কেজগুলো এখনও ওইভাবে এস্টাবলিশ হয়নি, এবং এরাও ঠিক ওইভাবে কম্পিটেন্স নিয়ে কাজ করার মতন একটা ইউনিট যেটা হবার কথা অতটা হয়নি। যেহেতু এই ধরনের ক্রাইমগুলো এর আগে আমাদের প্রকাশ হয়নি বা মিডিয়াতে আসেনি ওইভাবে, বলি হয়তো এই জিনিসটা আনি, কিন্তু এই জিনিসগুলো যখন সামনে চলে আসছে তাহলে তো এখন তো আপনাকে এই জিনিসগুলো করতেই হবে। ওই ইউনিটটা মেইনলি এন্টি মানি লন্ডারিং এর জন্য এস্টাবলিশ করা হয়েছিল, তো কতটা ওর কথাই বলতে পারবো না, যে কতটা কি ধরেছে জানি না। আরেকটি কথা এখানে যখন এসছে যে ক্যাপাসিটি বিল্ডিং বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, নর্মাল ব্যাংকিং কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং এগুলো হচ্ছে। আমি মনে করি যে প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউটে একটা যদি কম্পিউটার ল্যাব থাকে এবং একটা কমপ্লিট কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা যদি হয়, তাহলে যেটা বলা হলো, কবি সাহেব বললেন যে পুরনো লোক যারা অনেক অভিজ্ঞতা আছে কিন্তু এই ব্যাপারটা জানে না, তাদেরকে আস্তে আস্তে করে অন্তত পক্ষে পিক আপ করার যোগ্য করে তোলা, আর ফ্রেশ লোক নিয়ে স্ট্রেংথেন করা। এটা না করলে আপনি কিছু লোক, খুব ভালো লোক নিয়ে আসলেন হাইলি কোয়ালিফাইড আইটির জন্যে, আর আপনার সাপোর্ট স্টাফ যারা, তারা এগুলি জানেই না,
সেটা কিন্তু একটা হসপচ হবে। তো সেই জন্য প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউটে এরকম একটা ব্যবস্থা করা বোধহয় দরকার। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।